পতিতার ভালোবাসা। প্রিয়া, আজকে একটা খুব টাকাওয়ালা পার্টি আসবে। আজকে যদি তুই বাবুকে খুব খুশি করতে পারিস তাহলে তোর 1 মাস কাজ না করলেও চলে যাবে। তুই কিন্তু সব কিছু ঠিকমতো সামলে নিস। প্রিয়া মাসিকে বলে, তুমি যে কি বলো না মাসি, আমার শরীরটা যতদিন ঠিক আছে মাসি, আমি কাজ থেকে একটা দিনও ছুটি নেব না। একদিনে যত টাকা ইনকাম করি না কেন, তোমাকে আমি রোজ টাকা কামিয়ে দেব। যখন আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে যাবে আর কাজ করতে পারবো না, তখন না হয় একটা দোকান দিয়ে টুকটাক করে কোনো রকমভাবে দিন চালিয়ে নিব। মণিমাসি প্রিয়াকে বলল, তুই এমন কথা বলে আমাকে কেন কাঁদাচ্ছিস? সেই ছোটবেলা থেকে তোর আর আমার সম্পর্ক। তুই অন্য কেউ না রে প্রিয়া, তুই আমার মেয়ে। প্রিয়া, তুই আমার মেয়ে। তুই জানিস না প্রিয়া, আমি প্রতিদিন সবার সামনে তোকে বসতে দেই না কেন জানিস? তোর জন্য আমার মনটা কেঁদে ওঠে। যখনই ওই সিনটা চোখের সামনে ভেসে ওঠে, প্রতিদিন তো ওই শহরের বাচ্চাগুলো আসে। আমি চাই না ওই শহরের বাচ্চাগুলো তোকে দেখে ফেলুক, তাই তো তোকে আমি রোজ লুকিয়ে রাখি। তোকে যেন ওরা কবুতরের মতো তোর শরীরটাকে যেন ছিঁড়ে খেতে না পারে। আর যখন কোনো বড় পার্টি আসে তখনই তোকে বলি ওদেরকে খুশি করতে। মাসি অনুর ঘরে গিয়ে বলল, অনু, প্রিয়াকে খুব সুন্দর করে সাজিয়ে দিস, আজ পার্টি আসবে। এই কথা বলে মাসি নিজের কাজে বেরিয়ে গেল, আর প্রিয়া শুয়ে শুয়ে গান শুনছিল। অনু প্রিয়াকে বলল, তাড়াতাড়ি উঠে পড়ো মহারানী, মাসি আমাকে বলল তোকে সাজিয়ে দিতে। সব মেয়েদের মধ্যে অনুকেই শুধু একমাত্র নিজের বন্ধু বলে মনে করে প্রিয়া। প্রিয়া সব সময় ঘরেই থাকে, মাঝে মাঝে অনুর সঙ্গে গল্প করে। অনু প্রিয়াকে আয়নার সামনে নিয়ে বসিয়ে খুব সুন্দর করে মেকআপ করিয়ে বেনুনি করা চুলে একগুচ্ছ ফুল লাগিয়ে আয়নার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে বলল, দেখো তো প্রিয়া রানী, তোমাকে কত সুন্দর লাগছে দেখতে। বাবু যখন একবার তোকে দেখবে না, জিভ দিয়ে লাল পড়তে থাকবে। অনু হাসছিল দেখে প্রিয়া অনুকে বলল, তুই যে কি সব কথা বলিস না, যতক্ষণ না আমি নিজের জামা কাপড় খুলে বাবুর সামনে না দাঁড়াবো, ও বাবুকে তৃপ্তি করতে না পারবো, ততক্ষণ কোনো টাকাই দেবে না। তুই তো সেটা ভালো করেই জানিস। সারা রাত ভরে আমাকে বাঘের মতো ছিঁড়ে খাবে, শরীরের প্রত্যেকটা জায়গা কামড়াবে, ফুল ক্লাবে। যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্লান্ত হয়ে হাউমাউ করে কাঁদতে থাকবো, তখন বাবুদের মন শান্তি হবে। আমাদের মুখ দেখে কেউ টাকা দিবে রে অনু? এই কথা বলাতে অনু চুপচাপ করে গেল। প্রিয়াও হাঁপাতে শুরু করলো। অনু তখনও চুপ করেই আছে, মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। প্রিয়া অনুকে বলল, কি করে তুই একদম চুপ হয়ে গেলি জানিস? অনু, আজ যে রাতে আসবে সে নাকি অনেক টাকার মালিক আছে। আজ রাতে আমি বাবুকে খুশি করতে পারলে আমায় নাকি অনেক টাকা দেবে। মাসি আমাকে বলেছে, টাকাটা পেলে কোথাও গিয়ে একটু ঘুরে আসবো তুই আর আমি। রোজ একই রকমভাবে দিন কাটাতে যেন জীবনটা একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগছে না। অনু, এবারে তো একটু হাস, এরকমভাবে দেখতে তোকে একদম ভালো লাগছে না। রোজ রাতে তো আমাদের কাঁদতেই হয়, ফাঁকা সময়টা একটু মন খুলে হাসি মজা করি। অনু জলে ভরা দু চোখ নিয়ে প্রিয়াকে বলল, তুই সারা রাত গদর ব্যথা করে টাকা কামাবি, আর তোর টাকায় আমি ঘুরতে যাব? এটা তুই ভাবলি কি করে? যদি তোর সঙ্গে ঘুরতে যাই তাহলে আমি নিজের টাকা খরচ করেই তোর সঙ্গে ঘুরে আসব। এই কথা বলে অনু প্রিয়াকে ঘর থেকে চলে গেল। প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভাবছে, এই নাদুস নুদুস বুকটা দেখেই শুয়োরের বাচ্চাগুলো শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই বুকটার মধ্যে তো সেরকম কিছুই নেই, শুধু মাংসপিণ্ড ছাড়া।
টাইট গোলাপি রঙের চুড়িদার পরে খুব সুন্দর লাগছিল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয়া অনেক সময় ধরে নিজেকে দেখছিল। এই সময়ের মধ্যেই মাসি বলছিল, প্রিয়া বেটি, তুই রেডি হয়েছিস তো? বাবু তো চলে এসেছে তোকে নিতে, আমি সব কিছু বলে দিয়েছি। প্রিয়া দেখতে খুব সুন্দর, গায়ের রং লাল টুকটুকে ফর্সা, নাদুস নুদুস চেহারা, চোখ দুটো টানা টানা। যখন ঘর থেকে বেরিয়ে বাইরে আসলো গোলাপি রঙের চুড়িদারে একদম খাসামাল লাগছিল। এই জন্য বাবুগুলো প্রিয়াকে দেখে খুব পছন্দ করে। অন্য সব মেয়েদের মতো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না প্রিয়াকে। এই কারণে মাসি প্রিয়াকে সবার সামনে আসতেও দেয় না। আর সবার চেয়েও প্রিয়ার রেটটা একটু বেশি রেখেছে মাসি। সবাই চাইলেও প্রিয়াকে রাতের রানী করতে পারবে না, সেরকম বিশেষ কোনো মালদার ছাড়া। মাসি বলল, যা প্রিয়া বেটি, বাবুর সঙ্গে যা, গিয়ে আজ রাতে বাবুকে খুব খুশি করে দিস। কালকে ভোরবেলা তোকে বাবুর লোক তোকে পৌঁছে দিয়ে যাবে। আর কোনো অসুবিধা হলে ফোন করে দিস। মাসির সব কথা শুনে প্রিয়া বাইরে বেরিয়ে দেখে সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়ে আছে গেটের সামনে। প্রিয়া গাড়ির সামনে যেতেই বাবু তাকে গাড়ির দরজাটা খুলে দিল। প্রিয়া গাড়িতে উঠে বসার পর এগোতে লাগলো। প্রিয়া শরীরের সব কিছু স্পর্শ করতে দিলেও তার ঠোঁট দুটোকে কারো ঠোঁটের সঙ্গে ছোঁয়া লাগাতে দেয় না। প্রিয়া শুধু তার ঠোঁট দুটোকেই নিজের বলে ভাবে। অন্ধকার গলি দিয়ে গাড়িটা পেরিয়ে নিজের চেনা রাস্তা পার হয়ে যখন অচেনা রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল, তখন প্রিয়া গাড়ির জানালার কাজটা একটু খুলে দিয়ে উঁকি দিয়ে দেখছে। কত সুন্দর চারিদিকে, আলো ঝলমলে পরিবেশ ও কত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি। ছোট বড় নতুন একটা অচেনা শহরে তার কাছে যেন সব কিছু একটু অন্যরকম লাগছিল। আর মনে মনে ভাবছিল, ওই পতিতালয়ের থেকে বেরিয়ে যদি এরকম একটা জায়গায় নিজের বাড়ি আর নিজের একটা পরিবার থাকতো, কত ভালোই না হতো। এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ গাড়িটা একটা বড় হোটেলের সামনে গিয়ে থামলো। গাড়ির ড্রাইভার আগে গাড়ি থেকে নেমে পড়ে প্রিয়াকে গাড়ি থেকে নামতে বলল। প্রিয়া গাড়ি থেকে নেমে হোটেলটা দেখে ভাবলো, আগে তো অনেক হোটেলেই গেছি অনেক বাবুদের সঙ্গে, কিন্তু এত বড় হোটেলে আমি আমার পতিতা জীবনে প্রথমবার আসলাম। গাড়ির ড্রাইভার প্রিয়াকে সম্মান দিয়েই বলল, ম্যাডাম, আপনি আমার পিছন পিছন আসুন। প্রিয়া বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে লোকটা হোটেলে ঢুকে রুমের চাবিটা নিয়ে দরজা খুলে প্রিয়াকে ভিতরে গিয়ে বসতে বলল। আর বলল, ম্যাডাম, আপনি যদি খেতে চান আমাকে বলুন, আর স্যার একটু পরেই আসবে। আপনি ততক্ষণ আপনি ভেতরের রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে নিন, আর কিছু লাগলে আমাকে বলবেন। এই কথা বলে লোকটা রুম থেকে চলে গেল। তারপর প্রিয়া ভেতরের রুমে ঢুকে লাইটটা জ্বালিয়ে দেওয়া মাত্রই অবাক হয়ে গেল। খুব সুন্দর করে সাজানো একটা বড় রুম, এগুলো দিয়ে রং বেরঙের আলো জ্বলছে। বাবুর মনে হয় অনেক কোটিপতি, তাই অত সুন্দর একটা লাক্সারি হোটেল বুক করেছে। তারপর প্রিয়া বিছানার উপর উঠে বসে মোবাইলটা ব্যাগ থেকে বের করে ঘড়ির টাইমটা দেখে নিল। দেখলো মোটে প্রায় সন্ধে 7টা বাজে। তারপর বিছানায় শুয়ে শুয়ে গান শুনছিল আর ভাবছিল, আজকে রাতটা ভালোভাবে বাবুকে খুশি করতে পারলে অনেকগুলো টাকা পাবো। তারপর কয়দিনের জন্য দীঘায় গিয়ে একটু ঘুরে আসব। প্রিয়া বিছানা থেকে উঠে জানালার সামনে গিয়ে
বাইরের দিকটা দেখছিল। তখনই একটা ব্লু রঙের গাড়ি এসে দাঁড়ালো, আর ওই লোকটা গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, স্যার, 3 তলার রুম নাম্বার 7। বাবু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে। বাবু লোকটাকে বলল, কিছু খেতে দিয়েছিস? কিছু না মানে স্যার, আমি বলেছিলাম, কিন্তু ম্যাডাম কিছু খায়নি। আমি বলেছিলাম কিছু লাগলে আমাকে ডেকে নেবে। পরে আর কিছুই চাইনি আমার থেকে। আমি তো রুমের সামনেই দাঁড়িয়েছিলাম ম্যাডাম কিছু লাগলে দেওয়ার জন্য। এসব কথার পর দেখলাম বাবু 1000 টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিও। লোকটা বলল, আচ্ছা স্যার, ঠিক আছে। কোনো কিছুর প্রয়োজন হলে আমি তোমাকে ফোন করলে এনে দিও। এই কথা বলে বাবু সোজা হোটেলে চলে গেল। আর সেই লোকটা রাতের খাবারটা খেয়ে গাড়িতে গিয়ে বসে বিশ্রাম করছিল। প্রিয়া অনেক সময় ধরে অপেক্ষা করার পর বাবু এসে দরজাটা ঠক ঠক আওয়াজ করাতে প্রিয়া দরজাটা খুলে দিল। বাবু ঘরের ভিতর ঢুকে আমার দিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।